বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যারা এইচএসসি ইমপ্রুভমেন্ট অথবা ইয়ার গ্যাপ দিতে যাচ্ছেন তাদের একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সো সেই সমস্যাটা কি? আমি আপনাদেরকে দুই হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আপনার জীবন দশায় অনেক ভিডিও দেখছেন, অনেক মুভি দেখছেন, অনেক নাটক, অনেক কৌতুক, অনেক ফানি ভিডিও দেখছেন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে কিছু কথা বলবো এবং কিছু জায়গায় ভুল আছে। হ্যাঁ, কিছু জায়গায় কিন্তু আসলে আপনি জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে আফটার অ্যাডমিশন। সরি, হ্যাঁ আফটার অ্যাডমিশন, ঠিকই বলছি, মানে অ্যাডমিশনের চান্স পাইছেন তারপরে সমস্যা হবে মার্কশিট নিয়ে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোথায় কি বলি সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? ওকে, মনে রাখবেন আপনারা যারা এই ভিডিওটা আমার দেখতেছেন, এটা হচ্ছে 650-এর উপরে ভিডিও আমি এই চ্যানেলে করছি। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এখন 26,000 প্লাস। মনে রাখবেন, আমার থেকে বেশি ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ নিয়ে আজ পর্যন্ত ভিডিও পাবেন না। তাহলে বুঝতে পারতেছেন আমি কত পরিমাণ ভিডিও করছি। আমি 40টার উপরেই ইমপ্রুভমেন্ট ইয়ার গ্যাপ নিয়ে কথা বলছি। কথা বুঝতে পারছেন? এই চ্যানেলে যখন সাবস্ক্রাইবার 0 ছিল তখন আমি যে ফার্স্ট আমার ভিডিও সেটা ইমপ্রুভমেন্ট নিয়ে আমি ভিডিও করছি এবং সেই ভিডিওটার ভিউ আলহামদুলিল্লাহ 20,000-এর উপরে। কারণ আমি নিজে একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট, আমি ইমপ্রুভমেন্ট দিছি, আমি জানি এর কষ্টটা কত। না থাকে আপনার ফ্যামিলির সাপোর্ট, না থাকে বন্ধুদের সাপোর্ট, বন্ধুদের অন্য জায়গায় চান্স হয়ে যে আপনি ফেসবুকে যখনই ঢুকবেন দেখবেন যে কিরে আমার বন্ধু আমার সঙ্গে পড়াশোনা করছে, ও এখন চান্স হয়ে গেছে, আপনাকে পাত্তাই দিবে না। হ্যাঁ, সো আমার কথাটা আবার বলতেছি, একটু মনোযোগ দেয়, A to Z ভিডিওটা দেখেন। হ্যাঁ, আপনাদের জন্যই। হ্যাঁ, ঠিক আছে, ওকে শুরু করি। হ্যাঁ, প্রথম কথা সেটা হচ্ছে আমার সব থেকে বেশি আসা প্রশ্ন, ভাই আমি ইমপ্রুভমেন্ট বা আমার ভাই কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট করছি, এবছর ইয়ার গ্যাপ হয়ে গেছে, ভাই পরীক্ষা দিতেই পারতেছি না, সামনের বছর কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? সো আসলে দেখেন, আপনারা আনাস ভাইকে চেনেন, ASM আনাস ফেরদৌস হালকেস্টাইনের যে। তো ভাই আসলে অনেক গালিগালাজ পারে, অনেকেই হয়তো বা এই কারণে অনেকে হেটার্স আছে, পছন্দ করে না। ঠিক আছে, এখন একজন টিচার হয়ে গালিগালাজ এটা আসলে সুন্দর দেখায় না। একজন ডাক্তার সে যদি স্মোক করে বিষয়টা কি সুন্দর দেখায়? সুন্দর দেখায় না। কিন্তু এটার পিছনে একটা কারণও হয়, একমাত্র স্টুডেন্টের কারণে। যে গালি বলে না যে এইচএসসি 24 ব্যাচ এদের মতো বেহায়া নাই, এগুলো বলারও কারণ আছে। হ্যাঁ, স্টুডেন্টগুলো এত পরিমাণ জ্বালায় বা এত পরিমাণ, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও তো দিয়ে দেবো আপনাকে, ভিডিওটা দেখেন। তো একটা কথা ভাইরা বললে সেই জিনিসটা আপনাদেরকে শুনতে হয়। বললাম না, একই জিনিস একই প্রশ্ন যদি আপনারা ঘোরায় ফেরায় বারবার করেন তাহলে কান্না বিরক্ত হয়। তো ভাইরা অনেক সময় বিরক্তের থ্রুতেই অনেক সময় গালা মানে একটা বাজে একটা শব্দ ইউজ করে, কিন্তু এটা আসলে উচিত না। এই রাগটাকে কমায় রাখা উচিত। নাহলে সুন্দর দেখেন, রাগ তো আমারও হয়, রাগ হয় না, না হওয়ার কিছু নাই। কিন্তু এটা যদি আমি বহিঃপ্রকাশ ঘটে বিষয়টা সুন্দর দেখেন অ্যাজ এ টিচার হয়ে, কথা বুঝতেছেন? তো কি হয়েছে সমস্যাটা আমি বলি। দেখেন, আমি এই ভিডিওতেও বলতেছি যে আমি বারবার একটা কথা বলছি যে আপনি মেডিকেল ছাড়া বাংলাদেশের যত জায়গা আছে সব জায়গায় পরীক্ষা দিতে পারবেন, ইয়ার গ্যাপ দেন, ফেল করেন বা ইমপ্রুভমেন্ট দেন। আমার কথা কি বুঝতেছেন? একটা রাগের কথা বলে, একটা ছেলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছে, তো দিয়ে বললো যে ভাই আমি যদি A+ পাই, GPA 5 পাই, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো, মানে ইমপ্রুভমেন্ট দিতে পারবো পরের বছর? ধরেন ও এইবার 24 সালে এইচএসসি 24 সালে ও A+ পাইছে, A+ মানে কত, GPA 5 পাইছে, তো কি ইমপ্রুভমেন্ট দিতে পারবে কিনা পরের বছর? আমি বলছি পারবেন না, GPA 5 পাইলে আর দেওয়া যায় না, কারণ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে মান উন্নয়ন। তো GPA 5-এর উপরে আর মানকে উন্নয়ন করা যাইতো না। তো সে বলতেছে যদি ভাই আমি গোল্ডেন A+ পাই তাহলে কি ভাই আমি পারবো? শুনছেন কথা? রাগ তখন কই যায়? আমি বললাম ভাই গোল্ডেন A+ বলে কোনো শব্দ বাংলাদেশে মানুষ তৈরি করছে, কোনো জায়গা অথেন্টিক নাই। গোল্ডেন আমরা নিজেরা দিছি, অল সাবজেক্ট A+ নাম দিছি গোল্ডেন। কথা বুঝতে পারছেন? তো আমি তাকে বলছি যে ভাই আপনি A+ পান, গোল্ডেন পান, হবে না। বলতেছে ভাই আসলেই হবে না। তাহলে বলেন রাগ কই যায়? খোদার কসম ভাই, এত পরিমাণ ওই ছেলের উপর আমার রাগ হয়েছে মানে বলার বাহিরে। মনে রাখবেন, আপনি পরীক্ষা দিতে গেছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যদি খারাপ লাগে চলে যাবেন, আমি বলতেছি না। কারণ আমি এইটা আমার সর্বশেষ ভিডিও। আমি যদি আসলে ভালো ছেলে হয়ে থাকি, আশা করি কোনো ধরনের সমস্যা নয়, আমি আর ভিডিও দেবো না ইমপ্রুভমেন্ট নিয়ে। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, সার্টিফিকেট থেকে শুরু করে আপনাদের সিট কেমন হবে, আপনাদের প্র্যাকটিক্যাল করা লাগবে কিনা, মনোযোগ দিয়ে শোনেন। ওকে, আমি একটা কথা বলি, বোঝার চেষ্টা করেন। একটা পরীক্ষা দিতে গেছেন, তো আপনি 4 নাম্বার যে MCQ আছে, MCQ পারতেছেন না, আপনি আপনার পিছনের বন্ধুকে আস্ক করছেন দোস্ত 4-এর উত্তর কত, তো আপনার বন্ধু বললো 4-এর উত্তর হচ্ছে গ নাম্বার, আমি দাগাইছি। এবং আপনি পিছনে তাকায়ও দেখলেন যে ও 4-এর গয় দাগাইছে। এখন যদি আপনি প্রশ্ন করেন দোস্ত তুই যে 4-এর গ দিছিস, তোরটা কি আসলে হয়েছে? এখন ওর যদি না হয়, ও কি নিজে দাগায়, ও নিজেরটা ভুল করবে? তাহলে এই প্রশ্নটা কেন করেন? আমি বলছি A+ GPA 5 গোল্ডেন, ভাই পরের বছর ইমপ্রুভমেন্ট হয় না। তারপরে যদি প্রশ্ন করেন ভাই আসলেই, তাহলে কি ভাই আপনাদের মিথ্যা বলতেছে? আমি আপনাদেরকে বলছি যে আমার স্টুডেন্ট এই বছর বুয়েটে চান্স পাইছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে। ও এইচএসসি 22-এর স্টুডেন্ট ছিল, এইচএসসি 22-এর স্টুডেন্ট ছিল, ও পাইছিল 4.50। পরবর্তীতে 23-এ A+ পেলো, GPA 5 পাইলো। কথা বুঝছেন?
এবং 4.50 এটা দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও অ্যাডমিট ছিল। এবার জিপিএ 5 পেয়ে বুয়েটে পরীক্ষা দিছে এবং এই 22-এরটা দিয়ে সেকেন্ড টাইমে মেডিকেলে দিয়েও চান্স পেয়েছে 2600 পজিশন। তো আপনারা বিশ্বাস না করলে আমি কি করব? আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এইসব গল্প না, কথা বুঝছেন? তো আমি আপনাদের কি বলবো আর? তারপর আপনারা বারবার বলেন কই পারবো না পারবো। আরে ভাই তুই এইচএসসি দে, তুই তো এইচএসসি দিবি, এইচএসসি পরে যদি সার্কুলার পরিবর্তন না আসে পারবি, আর সার্কুলার পরিবর্তন আসলে পারবি না, শেষ কথা। এখন যারা এইসব বেশি পাকনামো করেন এদের বলে বাল পাকনা। আমি কখনোই ভিডিওতে বলি নাই, বললাম, কথা বুঝতে পারছেন ভাই? আসলে খুব রাগান্বিত নিজেও। দেখেন আপনার এইচএসসিটা আগে দরকার। আপনি এইচএসসি যখন ভালো করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে, অ্যাডমিশন নিয়ে তখন আর ভাবা লাগবে না, কথা বুঝছেন? ধরেন এই যে 24 সালে অনেক স্টুডেন্ট এবার পরীক্ষা দিচ্ছে না, ইয়ার গ্যাপ দিচ্ছে, তো তার এইচএসসি তো অবশ্যই তাকে 25-এ দিতেই হবে। তো এই ছেলে যখন বলে যে ভাই 25-এ আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা, দেখা যাবে ও 25 সালে ইন্টার পরীক্ষাও 4.0 পাই নাই বা 4.50 পাইছে, বা বুয়েটে বসার ওর যোগ্যতা হয় নাই। তাহলে ভাই তোকে কি এখন প্রশ্ন করার প্রয়োজন আছে যে 25-এ তুই বুয়েটে পারবি না? কারণ এই প্রশ্নটা এখন যায় না ভাই। আগে দরকার এইচএসসি তোমার ভালো করা। তুমি যদি বুয়েটে পরীক্ষা না দিতে পারো, কথা বোঝো, 25 সাল মানে কথা বোঝেন ভাই। তাহলে টেম্পার অনেক হাই হয়ে গেছে। আমি একটু আগে ওয়ার্কআউট করে আসলাম, মানে জিমে গেছিলাম, তো তারপরে ভাবলাম ভিডিওটা করা প্রয়োজন, এত পরিমাণ মেসেজ আসছে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, ভাই বিশ্বাস করবে না, টিউশনিতে যে সেখানে কল আসে, আমি কল কেটে দিই, তারপর কল আসে। এগুলো ম্যানার, হ্যাঁ আদবকারী, একটু শিখতে হবে ভাই আপনাকে, ভাই দয়া করে একটু শিখবেন। হ্যাঁ, একটা মানুষ কল কেটে দিচ্ছে তার মানে সে ব্যস্ত আছে। আমি আমার নাম্বার প্রোভাইড করি একমাত্র আপনাদেরকে, আমি জানি এই সময় আপনাদের সাপোর্ট দেওয়ার কেউ নাই, তার মানে এই না আমি কল কেটে দিচ্ছি আপনি আবার ব্যাক করবেন। রাত 12টার সময় কল দেন, যখন কল দিই তখন বলে যে ভাই আমার খুব প্রয়োজন ছিল, বলে থ্যাংক ইউ ভাই। আমি বললাম যে ভাই এটাকে আসলে কল দেওয়ার সময় একটা বোঝা উচিত আপনাদেরকে, হ্যাঁ? কোনো অ্যাটিটিউড বা ভাব নেওয়ার ছেলে আমি না। আজ পর্যন্ত যারাই আমাকে মেসেজ করছে প্রত্যেকে রিপ্লাই করার চেষ্টা করছি, তারপর যদি এরকম করেন ইম্যাচিউরের মতো, তাহলে কি সুন্দর দেখায়? আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, দয়া করে আপনার যে প্রশ্নটা আছে প্রশ্নটা করে রাখবেন। ভাই আসসালামু আলাইকুম কইরা চুপ করে বসে আছে, ভাই রিপ্লাই দিলেন না। আরে ভাই ওয়ালাইকুম আসসালাম বলে এত কি সময় হয়? আপনি সালাম দেন, তারপর প্রশ্নটা করে রাখেন, আমি যদি সময় পেয়ে রিপ্লাই দিব, নাইলে না। বা আবার মেসেজ দেন যে ভাই আপনি এখন প্রশ্নের উত্তর দেন। কারণ এত মেসেজ বুঝতে তো হবে, আপনারা যখন এই প্ল্যাটফর্মে আসবেন দাঁড়াবেন তখন বুঝবেন যে আসলে কি। আচ্ছা দেখেন, তো এই যে ছেলেটা 25 সালে, তাহলে ও 24 সালে ইয়ার গ্যাপ দিছে, 25 সালে ওর এইচএসসি তো আগে দিতে হবে। এখন ধরলাম যে ওর অ্যাডমিশনের ক্ষেত্রে, কথা বোঝেন, তারপরে আমি সমস্যার কথা বলি। অ্যাডমিশনের ক্ষেত্রে ওর কিসের ক্ষেত্রে? অ্যাডমিশনের ক্ষেত্রে কোথাও পরীক্ষা দিতে পারবে না, বাংলাদেশের কোথাও পারবে না। তার মানে কি ও পরীক্ষা দিবে না? ও যে এইচএসসি 24 সালে পরীক্ষা দিল না কোনো একটা কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, এখন 25 সালে ও কোথাও বাংলাদেশে অ্যাডমিশন পারবে না, রাবি যাবি, ঠিক আছে, গুচ্ছ, কোথাও পারবে না। তার মানে কি ও 25 সালে দেবে না? ও তো 25 সালে পরীক্ষা দিবেই, 24-এ দেয় না। 25 সালে ইন্টার পাস না করলে আজকাল দাম আছে? দাম তো নাই। তাহলে এখন অ্যাডমিশনের কথা ভাই আগে কেন আসতেছে আপনার? আপনি 25 নিয়ে ভাবেন ভাই, 25 নিয়ে ভাবেন। আর অ্যাডমিশনের কথা হচ্ছে ঢাকা ভার্সিটি পরীক্ষা 20 দিন আগে সার্কুলার দেয়। এবার বুঝতে পারছেন? পরিবর্তন আসলে কিচ্ছু করার নেই। দয়া করে দুই হাত জোর করে আর প্রশ্ন করেন না ভাই। তারপর আমি জানি এক লোক আছে প্রশ্ন করবেই, কি আর বলবো ভাই, কষ্টের কথা। আমি 30-এর উপরে ভিডিও করছি, প্লে লিস্টে জানি এইচএসসি ইমপ্রুভমেন্ট A to Z, দেখেন কত ভিডিও। আপনার প্র্যাকটিক্যাল করা লাগবে কিনা, সিট কোথায় পড়বে, কলেজ চেঞ্জ করা যাবে কিনা, প্রত্যেকটা জিনিসই বলছি। হ্যাঁ, তারপরে যদি প্রশ্ন করে খুব কষ্ট দেয় ভাই। আচ্ছা এবার আসেন সমস্যার কথা বলি। অ্যাডমিশন নিয়ে ভাবেন না এইচএসসি দেন। হ্যাঁ, এইচএসসি যখন ভালো করবেন কনফিডেন্স লেভেল অনেক ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্রুপ শেয়ার করবো যেখানে 400-র উপর স্টুডেন্ট আছে আমার, যারা এইচএসসি ইমপ্রুভমেন্ট আর ইয়ার গ্যাপ ভিডিও দেখেন, আমি লিঙ্ক বলে দেবো। আচ্ছা দেখেন সমস্যার কথা এবার বলি। ও অনেক আবার এসএসসি স্টুডেন্ট আছে, হ্যাঁ এসএসসি, আরে হাতের লেখা, যাই হোক বাদ দেন। দেখেন এসএসসি অনেক স্টুডেন্ট আছে যারা ইমপ্রুভমেন্ট দেয়, এসএসসিদের কোনো সমস্যা নেই, এসএসসি ইমপ্রুভমেন্ট দিয়ে এরা মেডিকেল সব জায়গায় পারবে, কথা বুঝছেন? অনেক আছে ধরেন এসএসসি 22 সালে পরীক্ষা দিছে, মানে পরীক্ষা দেওয়ার কথা সে দেয়নি, এখন 23 সালে দিবে। সে যদি এসএসসি 23 দেয়, এইচএসসি অবশ্যই তাকে 25 দিতে হবে, তাহলে তো রেগুলার স্টুডেন্ট। 23 আর 25 কোনো সমস্যা নেই, হ্যাঁ এসএসসি সমস্যা নেই। এবার আসেন আপনাদের 25-এর কী সমস্যা আলোচনা করি, হ্যাঁ বোঝার চেষ্টা করবেন। দেখেন ধরেন আপনি ইন্টার পরীক্ষা দিচ্ছেন 24 সালে, আপনি কত দিচ্ছেন? ইন্টার পরীক্ষা দিচ্ছেন 24 সালে এবং আপনি পাইছেন 4.50। তো আপনার এখন মনে হইলো যে 4.50 নিয়ে আপনি ইমপ্রুভমেন্ট দিবেন, অর্থাৎ আপনার রেজাল্টটা বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনি 25 সালে দিলেন পরীক্ষা, আলহামদুলিল্লাহ আপনি পেলেন 4 পয়েন্ট। তার মানে কি আপনার রেজাল্টটা কমে গেল না? কমে গেল। এখন ভাইয়া কী হবে? হ্যাঁ, এটা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে, বোঝার চেষ্টা করবেন। তো মনে রাখবেন আপনি 4 পয়েন্ট দিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। আমি আবার বলতেছি, 4 নিয়ে আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু মেডিকেল পারবেন না। আপনি বুয়েটে এটা হচ্ছে গুচ্ছে হয়তো বা কোন কোন ইউনিভার্সিটি যেন যায় না, তবে ঢাবিতে অবশ্যই পারবেন কম নিয়ে। কারণ সমস্যাটা কী হয় আমি আগে বোঝানোর চেষ্টা করি আপনাকে।
এখন গুচ্ছতে যদি আপনার না নেয় 4 পয়েন্ট দিয়ে, তখন তো 4.50 দিয়ে আপনি আবেদন করবেন, কারণ আপনার তখন তো দুইটা রেজাল্ট। আপনি এইচএসসি 24 সালে যখন পরীক্ষা দিচ্ছেন আপনার কিন্তু রোল আর রেজিস্ট্রেশন একটা আসবে, আর এইচএসসি যখন 25-এ দিবেন তখন রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? তো আপনি যখন গুচ্ছে আবেদন করতে যাবেন তখন দেখবেন 24-এরটা নেয় নাকি 25-এরটা নেয়, যেটা নেয় নিক, সমস্যা নেই। তো ধরলাম আপনি এই 25-এরটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন, বোঝার চেষ্টা করেন যে এইচএসসি 25-এ 4 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন এবং চান্স পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখন ভার্সিটিতে চান্স পাওয়ার পরে যে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে মার্কশিট লাগে। আপনি ক্লাস 10 অর্থাৎ এই এসএসসির মার্কশিট এবং ইন্টারের মার্কশিট, ঠিক আছে? তো এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি এই যে 4.50 পাইছিলেন 24 সালে, এইটা আপনি কলেজ থেকে জানিয়ে আসবেন প্রথমবারের, যখন রেগুলার স্টুডেন্ট ছিলেন। কিন্তু যখন আপনি 25 সালে পরীক্ষা দিবেন তখন কিন্তু আর কলেজ থেকে দেয় না, মানে 25 সালে ইমপ্রুভমেন্ট দেন, তখন কিন্তু আপনার কলেজে আসে না। তখন হচ্ছে এই যে আপনি 24 সালের 4.50 নিয়ে কলেজ থেকে যেটা বাসায় তুলে নিয়ে আসছিলেন, এইটা আপনাকে আপনি যে বোর্ডের আন্ডারে, ঢাকা বোর্ড, রাজশাহী, চট্টগ্রাম, ওই বোর্ডে যায় জমা দিতে হয়। আগেরগুলো 4.50 নিয়ে জমা দিবেন, পরেরটা দিবে, কথা বুঝতে পারছেন? কিন্তু এখন সমস্যা যেটা হয়, এই যে রেজাল্ট কমে গেছেন না, এই 4.50টা নিয়ে যদি কেউ বোর্ডে যায় তার রেজাল্ট মার্কশিটটা দেয় না, যে তোমার তো কমে গেছে, তোমার মার্কশিট আমরা দিব না। এইটা নিয়ে হচ্ছে সমস্যা হয়েছে। এখন কথা ভাই, এই যে এই ছেলে তো 4 পয়েন্ট পাইছে, ঢাবিতে চান্স পাইছে, এখন ঢাবি তো বলতেছে তোমার মার্কশিট দাও, তখন ও কি করবে? এইটা নিয়ে হচ্ছে সমস্যা হয়েছে। এখন ভাইয়া তাহলে কি করণীয় বা কি? এখন আমি একটু কথা বলি, আমি ঢাকা বোর্ডে, তো আমি যখন পরীক্ষা দিই আমার পয়েন্ট কম ছিল, তারপর আলহামদুলিল্লাহ যা আসছে শুক্রিয়া। আমার ফ্রেন্ড জিপিএ 5 পাইছিল, ও 3 পয়েন্ট সামথিং ছিল, তো জিপিএ 5 পাইছে, কথা বুঝেন? তো ও যখন 3.83 পেয়েছিল, বুঝেন কথাটা, এরপরে জিপিএ কত পেলো? 5 পাইলো। তো এটা তো ও কলেজ থেকে যা তুলে নিয়ে আসছে, এটা কলেজ থেকে তুলে নিয়ে আসছে মার্কশিট এবং সার্টিফিকেট এটা। এখন এটা নিয়ে যায় বোর্ডে গেলে বোর্ড কি দেবে? এই জিপিএ 5-এর সার্টিফিকেট দেবে, কিন্তু ও কিন্তু বোর্ডে অলরেডি চলে গেছে, এই যে বোর্ডে গেছে। এখন বোর্ডে এই ছেলেটা গেছে, ঠিক আছে, যা বলছে যে আপনারা আমার এই জিপিএ 5-এর সার্টিফিকেটটা দেন। এখন বোর্ড বলছে যে তাহলে তোমরা কি করবে, এই যে তোমার আগের যে 3.83 এটা আমাকে দাও, এটা জমা দাও, আমি তোমাকে 5 দিচ্ছি। তো এই ছেলে বলছে কি, আমার বাসা তো রাজবাড়ি, তো বলছে যে আমি তো বাসা অনেক দূর, আমি তো আনিনি, কথা বুঝতে পারছেন? পয়েন্ট আসে, আমি তো নিয়ে আসিনি, আমি আপনাকে পরে জমা দেবো। তো বোর্ডের টাকা পয়সা খায়, হ্যাঁ, যারা অফিসার তারা না, ওই যে আশেপাশে থাকে, তো ওর কাছে টাকা পয়সা নিচ্ছে 400-500 টাকা। তো নিয়ে ওর কি করছে, জিপিএ 5-এর এটা দিচ্ছে এবং বলছে তুমি কিন্তু পরে আমাকে 3.83 এটা আমাকে জমা দিবা। তো ও আর দেয় নাই, তার মানে ওর কাছে মার্কশিট 3.83 এটাও আছে, সার্টিফিকেটও আছে, নতুন করে তো 5-এরটা নিয়ে আসলো, কথা বুঝছেন? তো এখন যে জিনিসটা হয়েছে বোর্ডে, আমার যে ধারণা বা আমার যে কথা সেটা হচ্ছে, আপনার যদি সার্টিফিকেট চলে আসে বা মার্কশিট চলে আসে, তাহলে কেন তারা দিচ্ছে না এটা আমি জানি না। এখন তাদের কথা একটা যে রুলস, তোমার কমছে আমি দেবো না, হ্যাঁ, এইগুলো হচ্ছে বোর্ডে হয়। তো এখন কথা হলো যে ভাই তাহলে আমি কি করবো, আমার তো রেজাল্ট কমে গেছে, তাই না? ওকে, এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই, যদি আপনার রেজাল্টটা কমে যায়, আপনি তো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন। ঢাকা ভার্সিটি তো তখন আগেরটা নেবে না, আপনি যেই বছর পরীক্ষা দিবে ঢাকা ভার্সিটি, সেই বছরই অবশ্যই সেই বছরের রেজাল্টটাই লাগবে, যতই কমুক। এটা নিয়ে যখন আপনি কম্পিউটারে ইনপুট করবেন এই মার্কটা, তখন এই মার্কটা ক্যারি করবে, মানে নিয়ে নেবে, ইনপুট হিসাবে নিয়ে নিবে। কিন্তু যখন চান্স পাওয়ার পরে সার্টিফিকেট মার্কশিট জমা দিবেন, তখন তো মার্কশিটই আপনি পাবেন না, তখন অবশ্যই আপনি আগের মার্কশিটটাই জমা দিবেন, সোজা কথা। এটা হচ্ছে আমার কথা। আমি জানি না স্যাররা তখন দেখবে কি না যে এটা কত সালের মার্কশিট, এইভাবে দেখে না। এটা নিয়ে আশা করি না কোনো সমস্যা হবে, কারণ আপনি চান্স পেয়েছেন এত কষ্ট করে। এখন আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা আরও কোথায় হয় বলি, এই সমস্যাটা আরও হয় হচ্ছে আপনি যখন ন্যাশনালে কলেজে অ্যাপ্লাই করবেন, বুঝছেন, তখন এই সমস্যাটা হয়। ন্যাশনালে সাধারণত যেই বছর ইমপ্রুভমেন্ট দেবেন ওই বছরতেই অ্যাপ্লাই করতে হয়, কিন্তু অ্যাপ্লাই করার সময় মার্কশিট জমা নিতে যখন বলে, তখন তো মার্কশিট আপনি বোর্ড থেকে দিচ্ছে না, তখন এই আগেরটাই জমা দেবেন, কিছু করার নেই। তখন কী করবেন, এছাড়া তো আপনার আর ওয়ে নেই। তো এই ছিল কথা। যদি এই পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে নাম্বার প্রোভাইড করি, কিছু কথা বলি, হ্যাঁ। এই সময়টা এমন একটা সময় যে সময় আসলে কেউ সাপোর্ট করে না, দুনিয়াটা এইরকমই, দুনিয়াটা এইরকম, এইভাবেই নিতে হবে। আপনার দেয়ালে পিঠ এইভাবে মনে করেন পুরো ঠেকে গেছে, কেউ নাই, কিছু করার নেই ভাই, হ্যাঁ, হ্যাঁ আমার কেউ নাই, এই আফসোস আফসোস করে লাভ নেই, হ্যাঁ। তো এখন কি করা যায়, মনে রাখবেন, এই যে আমি কথা বলতেছি, এই পর্যন্ত যারা দেখছেন, আমি জানি না কথাগুলো কতটুকু ভালো লাগছে, যদি আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন তাহলে দেখবেন যে একটা ভালো লাগা কাজ করবে, যে ভাইয়ের সঙ্গে একটা পরামর্শ নিলাম। আমিও দিতে চাই, যখন চ্যানেলটা কম ছিল সাবস্ক্রাইবার, সবার সঙ্গে কথা বলতাম, ভালো লাগা কাজ করতো, কিন্তু এখন এত পরিমাণ সাবস্ক্রাইবার, এত পরিমাণ মেসেজ, একা মানুষ কুলাই উঠতে পারি না। আমি বললাম না ভাই, এখন বাজে রাত বাজে 10:30, আমি একটু আগে ওয়ার্কআউট করে আসলাম, মানে জিম থেকে আসলাম, সারাদিন ক্লাস ছিল, ল্যাব ছিল, টিউশনই ছিল সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে এই যে জিম করে আসে, রাতে আসি, এখন এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পড়তে বসবো ভাই, ঠিক আছে? তো কই সময়, ঠিক আছে, তারপর আমি চেষ্টা করি, হ্যাঁ, যারা আমার
গ্রুপ দিয়ে দেবো, হ্যাঁ কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে 407 জনের মতো মেম্বার আছে, আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন, আপনার যত ধরনের প্রশ্ন আছে করবেন। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা এক্সাম ব্যাচ আছে, যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন ওই এক্সাম ব্যাচ অবশ্যই ভর্তি হয়েন। বেশি টাকা না ভাই, 599 টাকা, ঠিক আছে? 599 টাকা দিয়ে আপনি ফিজিক্সের ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ পাবেন, যদিও এটা সেকেন্ড টাইমের স্টুডেন্টের জন্য, কিন্তু অধ্যায় ভিত্তিক আপনি নিজে পড়ে পরীক্ষা দিতে পারবেন। তাহলে ওইখানে যদি ভর্তি হন আমার সঙ্গে যোগাযোগ করতে খুব সহজ হবে, কারণ আমার পেইড বেসের স্টুডেন্ট ভাই, জীবনে অনেক টাকা খরচ করেন, আশা করি এই টাকা অনেক টাকা না, কারণ আমার সঙ্গে যখন কথা বলে একটা ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, জীবনে তো অনেক টাকা খরচ করেন। হ্যাঁ, তো আমি বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে একটু বললেন। আর অনেকে আমাকে ভর্তি হইতে চেয়েছেন, এখনই হয়ে যেতে পারেন। 017-522-50809, এটা আমার বিকাশ, এটা আমার হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে 599 টাকা সেন্ড মানি করে আমাকে একটা নক দিন। আর একটা আছে নগদ 01687383918, হ্যাঁ হাতের লেখা এরকম, এটা 3 383918। তো বুঝছেন, এই হচ্ছে কথা। তো আরও কিছু প্রশ্নের উত্তর দেয়। অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমি তো 4.50 পাইছি, 4.50 যখন পাইছে তো দেখা গেছে তার ফিজিক্সে A+ আসছিল। তার প্রশ্ন হচ্ছে যে ভাই যদি পরবর্তী বছর পরীক্ষা দেয় আমার ফিজিক্সে যদি কম চলে আসে তাহলে কি আমার এইটা আগায় নিয়ে আসবে? ভাই এই যে আপনি 4.50 পাইছেন, এইটার মার্কশিট সার্টিফিকেট একটা আর এইটার মার্কশিট সার্টিফিকেট একটা, ওইটার সঙ্গে এটার কোনো মিল নাই, তাহলে তো মানুষের ইমপ্রুভমেন্ট দিয়ে কমতো না। সের কথা কি যে সে ফিজিক্সে A+ পাইছিল, এখন 25 সালে পরীক্ষা দিয়ে যদি কমে যায়, ফিজিক্সে যখন কমে যায় তাহলে কি সে আগেরটা নিয়ে আসবে? তাহলে তো এরকম ওই আগের বছর একটা ধরে নিয়ে আসলো, বাংলায় গত বছর পাইছিল A+, এবার বাংলায় A-, তো ওই A+টা ধরে নিয়ে আসলো, তাহলে তো সবার জিপিএ 5 হয়ে যেত, তাই না? এরকম হয় না, তাহলে তো আর জিপিএ কমতো না। অবশ্যই ভাই, আগের রেজাল্ট আগের, পরের রেজাল্ট পরের। অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে যে কমে যায়, কিন্তু কথা বুঝতেছেন? ওকে, সো আরও কথা বলি, তেমন ওইটার সার্টিফিকেট ওইটা, এটার সার্টিফিকেট এটা, আর আপনি যে বছর পরীক্ষা দেবেন সেই বছরের কি হবে, সেই বছরের যে আপনার সিলেবাস থাকবে সেই সিলেবাসে পরীক্ষা হয়। অনেকেই বলে যে ভাই আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এখন চেঞ্জ করব, গ্রুপ চেঞ্জ করে আর্টস কমার্সে যাবো, এটা সম্ভব কিনা? আচ্ছা আমি সেটা বলি। সেটা হচ্ছে ধরেন আমরা তো কলেজ লাইফ পার করে আসছি অনেক আগে, ইনফরমেশনগুলো আপনারাও কালেক্ট করা অনেক সমস্যা, তারপর আপনার কলেজে যাওয়ার কথা বলবেন। দ্বিতীয় কথা, আপনারা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, ইন্টার কত ফার্স্ট ইয়ার তাই না, ইন্টার যখন ফার্স্ট ইয়ারে পড়েন তখন যেটা হয় সেটাকে বলে রেজিস্ট্রেশন হয়ে যায়। আর যখন টেস্ট পরীক্ষার পরে যেটা হয় সেটাকে বলে ফর্ম ফিল আপ। তো রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না, এটা আমি যতটুকু জানি। তারপর কলেজে কথা বলেন, আপনাদের সিট সাধারণত পরে যারা এই যে ইন্টার ফার্স্ট ইয়ারে যখন রেজিস্ট্রেশন করছেন ওই অনুসারে রেগুলার স্টুডেন্টের পরে আপনাদের সিট পড়ে। কথা ক্লিয়ার? তো এই ছিল কথা, অবশ্যই ভর্তি হয়ে যান। হ্যাঁ, এটা বিকাশ নাম্বার, 599 টাকা আপনি সেন্ড মানি করে আমাকে একটা নক দিয়ে ওইখানে ভর্তি করে দিব ইনশাল্লাহ। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ফ্রি, ওইখানে যুক্ত হয়ে আপনি আপনার প্রশ্ন করতে পারেন, কোনো সাপোর্ট ছাড়া আসলে সামনে আগাইতে পারবেন না। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন একটা কমেন্ট করেন যে ভাই হ্যাঁ আমি দেখছি শেষ পর্যন্ত, আপনার কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ, অ্যান্সার দেবো। হ্যাঁ, যে শেষ পর্যন্ত দেখছি, ভুল হলে মাফ করে দিন। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক দিন। হ্যাঁ, লাইক দিলে আপনার মতো যারা কষ্টে আছে তারা অনেক উপকৃত হবে, কারণ সেকেন্ড টাইমার স্টুডেন্ট আর আপনারা অনেক আলাদা। সেকেন্ড টাইমার স্টুডেন্ট শুধু পরিমাণে অ্যাডমিশনের জন্য পড়তে হয় শুধু, আর আপনাদের এইচএসসি আবার দিতে হবে, আবার অ্যাডমিশন, আমি জানি খুবই কষ্ট। সো ভর্তি হন, গল্প হবে, কথা হবে ইনশাল্লাহ। এই ছিল কথা। ভালো থাকেন, হ্যাঁ নিজের খেয়াল রাখেন। হ্যাঁ, যে মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ, নিজের খেয়াল রাখেন। কথা হবে অন্য ভিডিওতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।